চোখের জলে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য সম্পন্ন, বিশ্ব নেতাদের শ্রদ্ধা রীতি ভেঙে সমাহিত হলেন রোমের সান্তা মারিয়ায়। বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় চীনের কমিউনিস্ট পার্টি, জানালেন মির্জা ফখরুল। 15 বছর পর দলটির সঙ্গে সম্পর্ক বাড়ানোর আশা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে জামায়াত, সংসদের মেয়াদ 5 বছর বহালের প্রস্তাব, রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় লক্ষ্য ঐক্যমত্য কমিশনের। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের 11 বছর আজ, 7 বছর ধরে সাজা ঝুলে আছে আপিল বিভাগে, হতাশ নিহতদের স্বজনরা। কুষ্টিয়ার মহাসড়কগুলোতে প্রকাশ্যে চলছে চাঁদাবাজি, না দিলে করা হয় মারধর, প্রভাবশালী মহলের জড়িত থাকার অভিযোগ। 20 টাকা দিয়ে দিলে মাসে 600 টাকা দেওয়া লাগে আমার বিক্রি খরচ। এটা তো সরকারি ফান্ডে যায় না, এটা তো আপনার জোর জবল করে অনেক জনের নেয়, না দিলে গাড়ি ছাড়ছে না। আমার ভাড়াই মানে 300, 400, 500 হয়, তার মধ্যে গাড়ির ভাড়া আলাদা যদি দিতে হয় তো আমার 200-300 টাকা থাকে। চলতি মাসের শেষে গাজায় ফুরিয়ে যাবে খাদ্যের সর্বশেষ মজুদ, জানিয়েছে জাতিসংঘ। ট্রাম্প বলছেন কঠিন হবে খাবার পৌঁছানো। এবং সভাপতির একক সিদ্ধান্ত নয়, পরিচালকদের অনুমোদনেই 250 কোটি টাকা বিনিয়োগ, বলছে বিসিবি। মিলবে মুনাফা স্পন্সরশিপ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে রয়েছে আমি আয়েশা বুবলি। এবারে বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ভক্তদের চোখের জল ও বিশ্ব নেতাদের শ্রদ্ধায় চির বিদায় নিলেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের সেন্ট পিটার্সের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আরও অনেকে। পোপ ফ্রান্সিসের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সম্মানিত করা হয় রোমের সান্তা মারিয়ার ব্যাসিলিকায়। রায়হান কবির শিফর রিপোর্ট। বিশ্ববাসীর কাছে শেষবারের মতো সম্মানের জন্য কাঁধে নেওয়া হচ্ছে ক্যাথলিক খ্রিস্ট ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিসের কফিন। রোমের সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে এসেছে 2 লাখের বেশি মানুষ। 4000 যাজক সহ শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত 750 বিশপ এবং 220 জন কার্ডিনাল। অন্ত্যেষ্টিক্রিয়ার নেতৃত্ব দেন কার্ডিনাল জিওভানি বাতিস্তা রে। খ্রিস্ট ধর্মে সারা জীবনের অবদানের জন্য পোপের কফিনের বুকে রাখা হয় গোস্পেলের বই। পোপকে শেষবারের মতো সম্মান জানাতে ভ্যাটিকান শহরে উপস্থিত হন বিশ্ব নেতারা। পোপের কফিনের সামনে দাঁড়িয়ে সম্মান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। একইভাবে সম্মান জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। রুশ ইউক্রেন যুদ্ধের মাঝেই এসেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, দেখা করেন অনেকের সঙ্গে। একই সঙ্গে ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ব্রিটেনের রাজা 3য় চার্লসের প্রতিনিধি হিসেবে পোপের শেষকৃত্যে আসেন ওয়েলসের প্রিন্স উইলিয়াম। ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। মধ্যপ্রাচ্য থেকে পোপকে শেষ সম্মান জানাতে আসেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, স্পেনের বাদশাহ ফিলিপে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই সহ অনেকেই। পোপের ভালো বন্ধু হওয়ায় শেষকৃত্যে সম্মান জানাতে সেন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত হন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কফিনের সামনে পোপ ফ্রান্সিসকে শেষ সম্মান জানান তিনি। সেন্ট পিটার্স স্কয়ারে শেষকৃত্যের পর পোপ ফ্রান্সিসের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয় রোমের সান্তা মারিয়ার বেসিলিকায়। 88 বছর বয়সী এই ধর্মীয় নেতার অন্ত্যেষ্টিক্রিয়া ঘিরে রোম জুড়ে নেমেছে শোকের ছায়া। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার জানাবো দেশের খবর। বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় চীনের কমিউনিস্ট পার্টি, এমনটি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিগত 15 বছর চীনের এই দলের সঙ্গে সম্পর্ক রাখতে পারেনি তারা, তবে এখন সম্পর্ক গভীর হচ্ছে। আর চীনের রাষ্ট্রদূত বলেছেন, শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দলের সঙ্গে তাদের বৈঠক হচ্ছে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শনিবার সন্ধ্যায় গুলশানের একটি 5 তারকা হোটেলে সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি নেতারা। বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিউবিনের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। আর বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেন বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। আর নির্বাচন প্রসঙ্গে বলেন এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। We discuss how China, Bangladesh and Communist Party of China. চায়না কমিউনিস্ট পার্টি আর বিএনপি একসাথে কাজ করতে চাই। এটা খুব ভালো মিটিং হয়েছে। নির্বাচন আপনাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। It's your business and it's decided by people of Bangladesh. আর বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় চীনের কমিউনিস্ট পার্টি। তারা সবসময় বাংলাদেশে একটা আপনার স্টেবিলিটি চায়, একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায়, আপনার সমৃদ্ধ পিপুল দেখতে চায় এবং দেশে একটা সার্বিক একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট দেখতে চায়। তিনি আরো বলেন ফ্যাসিস্ট সরকারের কারণে গেল 15 বছর চীনের এই দলটির সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারেনি তারা। এটা আমাদের একটা খুব অনেক পুরনো সম্পর্ক আছে আপনার চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে, এবং এটা প্রায় মাঝখানে 15 বছর ছিল না, কারণ আপনার ফ্যাসিজম সেগুলো অ্যালাউ করেনি। এখন আবার আমরা সেটাকে রিভাইভ করেছি। তবে তাদের সঙ্গে সম্পর্ক এখন গভীর হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আর গভীর থেকে গভীরতর। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। নির্বাচন নিয়ে সব দ্বিধাদ্বন্দ্বের অবসান চায় জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনার ক্ষমতা পাকাপোক্ত করতে যেসব বিচারক কাজ করেছেন তাদেরও দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। সরকারের উপদেষ্টাদের এপিএস সহ ছাত্র নেতাদের অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখার আহ্বানও জানান রিজভী। এদিকে জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে জিয়া মঞ্চ। আলী আক্কাসের রিপোর্ট। ফ্যাসিবাদের মিথ্যা মামলায় 60 লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সভায় রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন শেখ হাসিনার ফ্যাসিবাদকে মজবুত করেছে বিচার বিভাগ, সেসব বিচারকরা এখনো গ্রেপ্তার হয়নি। ফ্যাসিবাদে জড়িয়ে বিচারকদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি। যারা এই ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আদালত, তাহলে সেই বিচারকরা কেন শাস্তির আওতায় আসবে না? বর্তমান সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের এপিএস এর দুর্নীতি ও নিয়মের সমালোচনা করেন রিজভী। বলেন এরা দুর্নীতিতে জড়ালে প্রশ্ন তোলার সুযোগ পাবে আওয়ামী লীগ। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে তাদের অভিযোগ উঠবে? এটা তো ভয়ঙ্কর ব্যাপার। শেখ হাসিনা তো 3টা ডিগবাজি দিবে এসব কথা শুনলে। স্বৈরাচার সরকারের পতনের পর গত 8 মাসে বহু মামলা প্রত্যাহার হলেও বিএনপি নেতাকর্মীদের নামে থাকা 60 লাখ মামলা এখনো নিষ্পত্তি হয়নি। দ্রুত এসব মামলা নিষ্পত্তির দাবিও জানান বিএনপির এই নেতা। মামলা দিয়ে মানসিকভাবে দুর্বল করে আমি আমার ফ্যাসিবাদের লেলিহান অগ্নিশিখা আমি জ্বালিয়ে রাখবো, সেখানে কেউ যেন কিছু বলতে না পারে, কিছু সাহস করতে না পারে, তার জন্যই 60 লক্ষ নেতাকর্মীর নামে এই মামলা দেওয়া হয়েছে। আজ 8 মাস হলো নেই এই মামলাগুলো কেন প্রত্যাহার হয়নি? এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে জিয়া মঞ্চ। কর্মসূচি থেকে দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান নেতারা। দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্যই আমরা বলি এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। বিএনপি রাষ্ট্র সংস্কারের পথ দেখিয়েছে বলে মন্তব্য করেন মানববন্ধনে অংশ নেয়া বিএনপির নেতারা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার প্রস্তাবে একমত জামায়াতে ইসলামী। একই সঙ্গে সংখ্যানুপাতিক নির্বাচন সংবিধানের মূল নীতিতে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংযোজনের দাবি জানিয়েছে দলটি। শনিবার ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন দলটির নায়েবে আমির। আর কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান সংস্কার নিয়ে ঐক্যমত্য গড়তে দ্রুত সংলাপ শেষ করতে চায় কমিশন। হাসান আল মাহমুদের রিপোর্ট। শনিবার জাতীয় সংসদের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। 5টি সংস্কার কমিশনের 166টি প্রস্তাব পর্যালোচনার কথা থাকলেও প্রথম দিন শেষ হয় সংবিধান সংস্কার প্রস্তাবনা পর্যালোচনাতেই।
পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত জামাত। কোনো প্রধানমন্ত্রী কনজিউটিভ 10 ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন। আর্টিকেল 70 যেটা আছে সেখানে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট সহকারে ওনাদের প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। সেটি হচ্ছে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে, অর্থ বিল বা বাজেট অনুমোদনের ক্ষেত্রে এবং আস্থা ভোট যেটা আছে সেই আস্থা ভোটের ক্ষেত্রে। সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংযুক্তির প্রস্তাবও করেছে দলটি। বহুত্ববাদকে আমরা টোটালি বাদ দেওয়ার জন্য বলে দিয়েছি এবং আমরা আরেকটা প্রস্তাব করেছি, যেটা পুরানো প্রস্তাব ছিল, সংবিধানে ছিল, যে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য। আর রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় কমিশনের লক্ষ্য জানিয়ে ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার প্রস্তাবনা দ্রুত চূড়ান্ত করতে চান তারা। যে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা আছি, আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়, বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়। সংস্কারের সুযোগ কাজে লাগিয়ে সরকার শহীদের রক্তের ঋণ শোধ করতে চায় বলেও জানান তিনি। তৈরি করে দিয়েছেন যে বীর শহীদরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবে ইউনূস সরকারকে হটানোর ষড়যন্ত্র মনে করছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ রেজাউল করিম। যৌনকর্মীদের পেশাকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে সমালোচনা করে তিনি বলেন, নারী সংস্কার কমিশন ভারতের হয়ে কাজ করছে। শনিবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ভারতের মুসলমানদের উপর মোদী সরকারের আগ্রাসন ও নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল চেয়ে গণমিছিলে অংশ নিয়ে কথা বলেন তিনি। সম্প্রতি ভারতের কাশ্মীরে মুসলিম হত্যাকাণ্ডের বিচার দাবি করেন রেজাউল করিম। সংস্কার শেষ করেই নির্বাচনের দাবি জানিয়ে দ্রুতই মার্চ ফর ঢাকা কর্মসূচি আসছে বলেও জানান তিনি। জাতিসংঘকে বলবো, বিশ্ব মানবাধিকার সংস্থাকে বলবো, মুসলমানদেরকে যে নির্যাতন করতেছে আপনারা কি দেখেন না? আপনাদের চোখে পড়ে না? মুসলমানের নির্যাতন বন্ধ করেন, নয়তো এমন সংগ্রাম, এমন আন্দোলন শুরু হবে যে আগুন জ্বলবে, যে আগুন নিভাবার ক্ষমতা কেউ রাখবে না। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ঠিকানা হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। শনিবার দুপুরে পঞ্চগড়ের মুক্ত মঞ্চে আয়োজিত সভায় তিনি কথা বলেন। নুরুল হক আরও বলেন, জুলাইয়ে গণঅভ্যুত্থানে শুধুমাত্র আওয়ামী লীগের ফ্যাসিবাদের পতন ঘটেনি, এদেশের ভারতীয় আগ্রাসনের পতনও হয়েছে। বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ঠিকানা হবে না। আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি করতে পারবে না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই ভারতের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, একটা ন্যায্যতার সম্পর্ক হবে, গোলামীর সম্পর্ক নয়। বিদ্যুৎ খাতের মূল সমস্যা শুল্ক। গণতান্ত্রিক আবহের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদকদের সঙ্গে সরকার ফের আলোচনা করবে বলে জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। রাজধানীর বিদ্যুৎ ভবনে জ্বালানি সংকট নিয়ে সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এ সময় দেশে নতুন করে গ্যাস অনুসন্ধান ও বিদ্যমান কূপগুলো থেকে গ্যাস উত্তোলনের জন্য সরকারকে তাগিদ দেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। জ্বালানি সংকট মেটাতে এবং এ নিয়ে সরকারি পরিকল্পনা জানতে শনিবার বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের আয়োজনে এনার্জি ক্রাইসিস ওয়ে ফরওয়ার্ড নামে একটি সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বুয়েটের সাবেক অধ্যাপক ডক্টর এজাজ হোসেন বলেন, বিদ্যমান কূপগুলোতে গ্যাস খননে তৎপর হওয়া উচিত সরকারের। The gas reserve potential left unexplored in Bangladesh
এবং আপনারা জানেন যে বদরুল ইমামও এই কথাটা বড় বড় করে বলে, আমিও বলি নেগলেক্টেড গ্যাস এক্সপ্লোরেশন, এটাকে ত্বরান্বিত করতে হবে। একই অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, জ্বালানি সংকট মেটাতে প্রয়োজন জ্বালানি নীতি। সরকারের যে দীর্ঘমেয়াদী নীতি, যদি আমি এটাকে 3-0 দিয়ে বলতে চাই, যার তাহলে 3-0 প্রেক্ষাপটে যে নীতিগুলো নেওয়া হচ্ছে তার কিছু কিছু সাংঘর্ষিক। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে দ্রুততর সময় একটি জ্বালানি নীতি দরকার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ খাতের মূল সমস্যা শুল্ক। আমাদের যে মূল সমস্যা বিদ্যুৎ খাতের যে মূল সমস্যা, সেটা হচ্ছে যে আমরা কতগুলো একটা এক্সটর্শনারি ট্যারিফ, আমাদেরকে একটা শোষণ করার জন্য একটা কতগুলো ট্যারিফ আমাদেরকে চাপায় দেওয়া হচ্ছে। শেষে জ্বালানি সংকট মেটানো, বিদ্যুৎ খাতে সিস্টেম লস সহ জ্বালানি নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন জ্বালানি উপদেষ্টা। আলোচনা থেকে বুঝতে পারছেন যে এখানে একটা। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষার কেন্দ্রের পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, যখন সময় আসবে তখন দেশের মানুষের জন্য যেটা ভালো মনে হবে তিনি সেটাই করবেন। ছাত্রদের নতুন রাজনৈতিক দলে যোগ দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। নিজের সম্পদের হিসাব জমা না দেওয়ার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ছাত্র থাকাকালীন আয় ও টিন না থাকায় সম্পদের হিসেব দেননি তিনি। আগামীতে আয়কর জমা দিয়ে সম্পদের হিসাব জমা দেবেন। আজ নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের 11 বছর। 2017 সালের 27 এপ্রিল অপহরণের শিকার হন নারায়ণগঞ্জের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। 3 দিন পর শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায় তাদের মরদেহ। হত্যা মামলায় 2018 সালে 15 জনের মৃত্যুদণ্ড, 11 জনের যাবজ্জীবন ও 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন হাইকোর্ট। কিন্তু 7 বছর ধরে সেই রায় ঝুলে আছে আপিল বিভাগে। জীবদ্দশায় হত্যাকারীদের সাজা নিশ্চিত দেখে যেতে চান নিহতদের পরিবারের সদস্যরা। বিলাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। 2014 সাল সারা দেশে চাঞ্চল্যের জন্ম দেয় নারায়ণগঞ্জের 7 খুন। অপহরণের পর হত্যা করা হয় নারায়ণগঞ্জ সিটির সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে। জানতে পারবো এখানে মামলার পর তদন্তে বেরিয়ে আসে রোমহর্ষক সব তথ্য। আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর নূর হোসেনের হয়ে কয়েকজন র্যাব কর্মকর্তা অপহরণের পর তাদের হত্যা করে লাশ গুম করতে ফেলে দেয়া হয় শীতলক্ষ্যায়। 2017 সালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন ও র্যাব 11 এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, মেজর আরিফ হোসেন ও কমান্ডার MM রানা সহ 26 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। 2018 সালে উচ্চ আদালত 15 জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে 11 জনকে যাবজ্জীবন ও বাকি 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। এরপর থেকে মামলাটি আপিল বিভাগে বিচারাধীন। আপনারা জানেন যে সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মেয়ের জামাতা তারেক সাইদ এবং শামীম ওসমানের লোকজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে তারা আপিলেট ডিভিশনে যে রিভিশনটি করেছে সেটার শুনানির ক্ষেত্রে চরম ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। 11 বছর পরও বিচারের রায় কার্যকর না হওয়ায় হতাশ মামলার বাদী ও নিহতদের পরিবারের সদস্যরা। জীবদ্দশায় দেখে যেতে চান হত্যাকারীদের সাজা। বিচারটা করে না তো কোনজন আলহামদুলিল্লাহ বিচারটা হইছে। 11 বছর হয়ে যাইব, একটা যুগ হয়ে যাইতেছে, অথচ আমাদের সরকারে কোনো একটা পদক্ষেপ নিচ্ছে না। 11 বছর আমরা কোনো বিচার হওয়া হাইকোর্টের রায় হয়েছে, নিম্ন আদালতে রায় হয়েছে, রায় হওয়ার পরও 8 বছর যাবৎ কেন রায় কার্যকারিতা হয় না? 7 খুনের ঘটনায় জড়িতরা আওয়ামী লীগের প্রভাবশালী MP মন্ত্রীদের সহযোগী ও আত্মীয় স্বজন হওয়ায় এতদিন বিচার বিলম্বিত হয়েছে বলে দাবি মানবাধিকার কর্মীদের। এই মামলাটা এই কারণে অ্যাপিলেট ডিভিশনে আসেনি কারণ তখন আওয়ামী লীগের দোসররা, এসব কারণে মামলাটা একটা অবস্থানে ছিল। অ্যাপিলেট ডিভিশনে এ বিষয়টা উত্থাপন করা হোক এবং অবিলম্বে এটা একটা সিদ্ধান্ত নিয়ে
এটা কার্যকর করা হোক। স্বজন হারানো পরিবারের সদস্যদের দাবি, উচ্চ আদালতের আপিল বিভাগ মামলাটি দ্রুত নিষ্পত্তি করে খুনিদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করবেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ার মহাসড়কগুলোতে চলছে চাঁদাবাজির মহা উৎসব। রশিদ ধরিয়ে দিয়ে বিভিন্ন যানবাহন থেকে প্রকাশ্যে তোলা হচ্ছে চাঁদার টাকা। না দিলেই মারধর সহ বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে যান চালকেরা। প্রতি মাসে কুষ্টিয়ার মহাসড়কগুলোতে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধ যান থেকে উঠছে কোটি টাকার চাঁদা। এ যেন দেখার কেউ নেই। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এটি কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কের মিরপুর এলাকার দৃশ্য। এভাবেই যান চালকদের হাতে বিভিন্ন প্রতিষ্ঠানের ইজারার রসিদ ধরিয়ে দিয়ে প্রকাশ্যে তোলা হচ্ছে চাঁদার টাকা। ক্যামেরা দেখে চাঁদা তোলার সাথে জড়িতরা পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত মুখোমুখি দেশ টিভির। তাদের দাবি, পৌরসভার কাছ থেকে ইজারা নিয়েই তুলছেন টাকা। অটো থেকে 10 টাকা, সিএনজি থেকে 10 টাকা। আর অন্য কিছু না, চলতি কোনো গাড়ি না। ধরেন এই স্ট্যান্ডে যেগুলো গাড়ি আছে এগুলাই। স্ট্যান্ডে যে অটো এবং সিএনজি থাকে এইটা ইজারা দিছে পৌরসভা। না মহাসড়কে কেন নিব আমরা? এভাবেই প্রতিদিন জেলার অন্তত 10টি পয়েন্টে অবৈধ যানবাহন থেকে তোলা হচ্ছে চাঁদার টাকা। আর টাকা না দিতে চাইলে যান চালকদের হতে হচ্ছে মারধর সহ নানাভাবে হয়রানির শিকার। 20 টাকা দিয়ে দিলে মাসে 600 টাকা দেওয়া লাগে আমার বিক্রি খরচ। এটা তো সরকারি ফান্ডে যায় না, এটা তো আপনার জোর জমল করে অনেক জনের নেয়। না দিলে গাড়ি ছাড়ছে না। আমার ভাড়ায় মানে 300-400-500 হয়, তার মধ্যে গাড়ির ভাড়া আলাদা যদি দিতে হয় তো আমার 200-300 টাকা থাকে। আমার কিসের জন্য টাকা দেবো বলে ট্যাক্স দেওয়া লাগবে, কিসের কি আমরা বুঝতে পারিনি। আমরা ধরেন এরপর গরিব মানুষ চলছি। হাইওয়ে পুলিশের তথ্য মতে জেলায় অবৈধ যান রয়েছে 5000-এরও অধিক, যার হিসেবে প্রতিদিন এসব যান থেকে মহাসড়কে চাঁদা উঠছে প্রায় 10 লক্ষ টাকা, যা মাসে দাঁড়ায় কয়েক কোটিতে। তবে ইজারা দেওয়ার বিষয়টি নিয়ে মিরপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন মহাসড়কে চাঁদা তোলার কোনো সুযোগ নেই। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন তারা। না, আসলে আমার কাছে স্পেসিফিক এরকম কোনো অভিযোগ এখনো আসে নাই। অভিযোগ পেলে আমি অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় চাঁদাবাজি বন্ধে দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জেলার সচেতন মহলের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় জরাজীর্ণ অবস্থা জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের। কর্তৃপক্ষের অবহেলায় প্রায় 20,000 বই নষ্ট হওয়ার পথে। ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণা করে তালা লাগানো হয়েছে। দ্রুত বই সংরক্ষণ ও লাইব্রেরি ভবন পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন সদস্য ও বইপ্রেমীরা। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। জ্ঞানের আলো ছড়িয়ে দিতে 1947 সালে জয়পুরহাট শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে জেলা পরিষদের জমিতে বেসরকারিভাবে প্রতিষ্ঠিত হয় জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাব। শুরু থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে এর জনপ্রিয়তা ছিল ব্যাপক। তবে ভবনটি দীর্ঘদিন সংস্কার না হওয়া ও ক্লাব নির্বাচন বন্ধ থাকার ফলে এক আওয়ামী লীগ নেতার নিয়ন্ত্রণে চলে যায় এটি। পরে অব্যবস্থাপনার কারণে এটি ভগ্নদশায় পড়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ হয় তা পরিত্যক্ত ঘোষণা করে তালা মেরে দিয়েছে। ভবনে থাকা প্রায় 20,000 মূল্যবান বই ও দ্রব্য স্থানান্তর না করা হলে নষ্টের আশঙ্কা করছে তারা। দ্রুত নির্বাচন ও বই সংরক্ষণের দাবি তুলেছেন সদস্য ও পাঠকরা। বিগত প্রায় 12 বছর থেকে এখানে কোনো ভোট বা কোনো নির্বাচন হয়নি এবং এই বিগত 15 বছর যেভাবে দেশ চলেছে এই লাইব্রেরিটা সেইভাবে চলে। এর কোনো আয় ব্যয় এর কি এতে অনেক অনুদান আছে, কিন্তু সেটা তো জনগণ মোটেও জানে না। বহু ধরনের এবং বহু দামি দামি বই আছে যা আগামী প্রজন্ম হয়তো দেখতে পাবে না যদি এই লাইব্রেরি ক্লাবটা ধ্বংস হয়ে যায়। এখানকার যে বই পুস্তকাদি আছে এগুলা সব ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আগের মতো আর গ্রাহকেরা আসে না। কিছুদিন আগ পর্যন্ত এটি চালু ছিল, অজ্ঞাত কারণে এটি হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং এখন দেখা যাচ্ছে বিল্ডিংটা খুব জরাজীর্ণ অবস্থায় রয়ে গেছে। বইগুলো সরানো ও ভবন সংস্কারের ব্যাপারে অসহায়ত্বের কথা জানান লাইব্রেরি ক্লাবের সাধারণ সম্পাদক। জায়গায় নাই তো কোথায় পার করব? ডিসি সাহেব নিজেও জানে জায়গা নেই। এডিসি ভিজিট করে গেছে, কোথায় রাখবো? জায়গা তো লাগবে, জায়গা তো লাগবে। আর মেলাগুলো আলমারি
মেলাগুলা রাখার মতো জায়গায় তো নাই, ওনারাও দিতে পারছে না। তবে লাইব্রেরি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক মহোদয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। তো তিনি সে ধরনের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার পর সেই সকল বইগুলো কিভাবে সংরক্ষণ করা যায় আমি সার্বিকভাবে সহযোগিতা করতে পারবো। দ্রুত ভবনটি পুনর্নির্মাণ সহ বইগুলো নিরাপদ জায়গায় হস্তান্তরের দাবি বইপ্রেমী ও ক্লাবের সদস্যদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।